উচ্চকক্ষ প্রবর্তনের সিদ্ধান্ত কি স্বৈরতন্ত্র ঠেকানোর ঢাল, নাকি নতুন রাজনৈতিক জটিলতার শুরু? গণভোটে হ্যাঁ বলেছে দেশ। 180 কার্যদিবসের কাউন্টডাউন শুরু। একক সংসদের যুগ শেষ করে বাংলাদেশ হাঁটছে দ্বিকক্ষের অজানা পথে। বাংলাদেশ এতদিন পরিচিত ছিল এক কক্ষ বিশিষ্ট সংসদের দেশ হিসেবে। জনগণের ভোটে নির্বাচিত একটিমাত্র জাতীয় সংসদ গ্রহণ করত আইন, বাজেট, রাষ্ট্র পরিচালনার প্রায় সব সিদ্ধান্ত। দ্রুত সিদ্ধান্ত, শক্ত সরকার, এই ছিল যুক্তি। কিন্তু সেই গতি অনেক সময় রূপ নিয়েছে দাপটে, সংখ্যাগরিষ্ঠতার নামে জন্ম দিয়েছে একচেটিয়া ক্ষমতার। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক অভিঘাতে সেই প্রশ্নটাই আবার সামনে এসেছে। ক্ষমতা কি খুব বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছিল? এই প্রেক্ষাপটেই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, গণভোটে জনগণের সম্মতি এবং নতুন সরকারের সামনে এখন একটাই বাস্তবতা: বাংলাদেশকে 180 কার্যদিবসের মধ্যে একটি উচ্চকক্ষ যোগ করতেই হবে। কিন্তু প্রশ্ন শুরু এখান থেকেই। উচ্চকক্ষ কি, কেন দরকার, আর সবচেয়ে বড় কথা, এটা কি সত্যিই গণতন্ত্রকে শক্ত করবে, নাকি ক্ষমতার আরেকটি স্তর যোগ করবে? উচ্চকক্ষ কি ধারণাটা এদেশে সংসদে একেবারেই নতুন। উচ্চকক্ষ মানে আরেকটা সংসদ, কিন্তু সেটি নিম্নকক্ষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। বিশ্বজুড়ে একে ডাকা হয় সিনেট, হাউস অব লর্ডস বা উচ্চ পরিষদ নামে। যুক্তি একটাই: জনগণের আবেগে ভেসে, রাজনৈতিক চাপে পড়ে হুড়োহুড়ি করে যেন আইন না করা হয়। নিম্নকক্ষ যেখানে রাজনৈতিক উত্তাপে ফুটে ওঠে, উচ্চকক্ষ সেখানে ঠান্ডা মাথার জায়গা। এখানে সংখ্যা কম, বক্তৃতা কম, কিন্তু প্রশ্ন বেশি। এখানে হাততালি নয়, চলে বিশ্লেষণ। বাংলাদেশের প্রস্তাবিত উচ্চকক্ষেও সেই দর্শনটাই আনা হচ্ছে। এক কক্ষ বিশিষ্ট সংসদের সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠের দাপট। 51% ভোট মানেই প্রায় 100% ক্ষমতা। ইতিহাস বলছে এই ব্যবস্থায় বিরোধী কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়, সংসদ পরিণত হয় রাবার স্ট্যাম্পে। সংবিধান সংস্কার কমিশনের ভাষায় উচ্চকক্ষ হবে সেই দেয়াল যেখানে হুড়মুড়িয়ে আসা ক্ষমতা একবার ধাক্কা খাবে। এই উচ্চকক্ষ আইন আটকে দিতে পারবে না চিরকালের জন্য, কিন্তু প্রশ্ন তুলবে, সময় নেবে, ব্যাখ্যা চাইবে। এই বিলটা কেন দরকার, কার স্বার্থে, কার ক্ষতিতে, এই প্রশ্নগুলো আবার আলোচনায় ফিরিয়ে আনবে। এবার সংসদ গঠন হবে ভোটের অঙ্কে নয়, প্রতিনিধিত্বের ভারসাম্যে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাংলাদেশের সংসদ হবে মোট 505 আসনের। বদলে যাবে সংসদের চিরচেনা রূপ। এখন থেকে সংসদে 400 আসন, 300 আসনে সরাসরি নির্বাচন এবং 100 আসনে নারী প্রতিনিধিত্ব। উচ্চকক্ষে থাকবে 105 আসন। 100 আসন দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে, অর্থাৎ পিআর পদ্ধতিতে। বাকি 5 জন রাষ্ট্রপতির মনোনীত শিক্ষাবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞ। এখানে উচ্চকক্ষের চরিত্র আলাদা। এখানে কেউ সরাসরি প্রচার করে ভোট চাইবে না। এখানে ঢুকবে দলগুলোর জাতীয় শক্তির প্রতিফলন। আপনি যতটা ভোট পেয়েছেন, উচ্চকক্ষে ততটাই জায়গা। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব মানে ভোটার ভোট দেন দলকে। ধরুন কোনো দল জাতীয়ভাবে 30% ভোট পেল, উচ্চকক্ষে তারা পাবে প্রায় 30% আসন। এর ফলে কি হয়? ছোট দল হারিয়ে যায় না, প্রান্তিক কণ্ঠ সংসদে ঢোকে, একক দলের একচ্ছত্র আধিপত্য দুর্বল হয়। বাংলাদেশের রাজনীতিতে যেখানে জয়ী সব ন্যায় সংস্কৃতি দীর্ঘদিনের, সেখানে এই পদ্ধতি হবে একেবারেই নতুন অভিজ্ঞতা। উচ্চকক্ষ যেহেতু একক কোনো সরকার গঠন করবে না, তাই অনাস্থা আনতে পারবে না, বাজেট আটকে দিতে পারবে না, অর্থবিল পুরোপুরি থাকবে নিম্নকক্ষের হাতে। কিন্তু আইন, সংবিধান সংশোধনী, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কাঠামো, হ্যাঁ, এখানেই উচ্চকক্ষের গুরুত্ব। নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিল উচ্চকক্ষে যাবে, সেখানে খুঁটিয়ে দেখা হবে। সংশোধনী আসতে পারে, 2 মাস ধরে প্রশ্ন চলতে পারে। যদি মতবিরোধ হয়, সমঝোতার পথ খোঁজা হবে। এই পদ্ধতি বা এই প্রক্রিয়া সময় নেবে, কিন্তু সেই সময়টাই গণতন্ত্র শ্বাস নেওয়ার জন্য সময় পাবে। রয়েছে সমালোচনা। সমালোচকরা বলছেন উচ্চকক্ষ যেন পরাজিত রাজনীতিকদের আশ্রয়স্থল না হয়, যেন এটি রিটায়ারমেন্ট ক্লাব বা রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে। আরও প্রশ্ন আছে: নতুন ভবন, নতুন ব্যয়, রাষ্ট্রের উপর চাপ, জরুরি আইনে বিলম্ব,
আর দুই কক্ষের টানাপোড়েন। এই আশঙ্কাগুলো কিন্তু অমূলক নয়। মূলত উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে একটাই বিষয়ের উপর, রাজনৈতিক সদিচ্ছা। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, নির্বাচন হয়ে গেছে, জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন সময় আর সিদ্ধান্তের মাঝে কোনো ফাঁক নেই। 180 কার্যদিবসের মধ্যে সংবিধানে সংশোধন আনতে হবে, কাঠামো দাঁড় করাতে হবে, নিয়ম বানাতে হবে। এই কাজটা যদি তাড়াহুড়ো করে করা হয়, উচ্চকক্ষ ব্যর্থ হবে। আর যদি সততার সঙ্গে করা যায়, এটি হতে পারে স্বাধীনতার পর সংসদীয় ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। উচ্চকক্ষ আসলে সেই প্রশ্ন যেখানে ক্ষমতা নিজের সীমা নিজে টানতে পারে। বাংলাদেশের ইতিহাস বলছে, ক্ষমতার সুযোগ পেলে সবসময় আরও একটু ক্ষমতা বাড়াতে চায়, ক্ষমতার অপপ্রয়োগ করে। আর সেই স্বাভাবিক প্রবণতার বিপরীতে দাঁড়ানোর জন্যই উচ্চকক্ষের ধারণা। আজ যে সরকার ক্ষমতায়, কাল সে থাকবে না, কিন্তু যে কাঠামো আজ বানাতে হবে তা বহু সরকারের মাথার উপর ছায়া ফেলবে। তাই এই উচ্চকক্ষ যদি দলীয় হিসাবের ফসল হয়, তবে সেটি হবে আরেকটি ব্যর্থ প্রতিষ্ঠান। আর যদি এটি সত্যিকারের দ্বিতীয় চিন্তার জায়গা হয়, তবে এটি রাজনীতিকে বাধ্য করবে ধীরে হাঁটতে, কথা বলতে, শুনতে। এখন সব কিছু নির্ভর করছে প্রয়োগের উপর। উচ্চকক্ষ যদি বিবেক হয়, ইতিহাস তাকে সম্মান দেবে। আর যদি এটি সুবিধার আরেকটি সিঁড়ি হয়, জনগণ খুব দ্রুতই বুঝে যাবে ক্ষমতা বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। বাংলাদেশ আজ এক নতুন পরীক্ষার সামনে। এই পরীক্ষায় পাশ মানে শুধু একটি নতুন কক্ষ নয়, পাশ মানে ক্ষমতাকে প্রশ্ন করার সাহসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার।